আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলে যাচ্ছি ঈদের ছুটিতে আমার গ্রামের বাড়ি কুমিল্লায়, ফরিদপুর থেকে। আমি এখন বের হয়ে পড়ব হোস্টেল থেকে। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক, ফরিদপুর থেকে কুমিল্লা। চলে আসলাম হোস্টেল নিচে। আসলে যে গরম পড়তেছে, ভাবলাম একটু বাতাস হবে, কিন্তু মারাত্মক গরম, মারাত্মক গরম। এখন চিন্তা করতেছি প্রায় 6 থেকে 7 ঘন্টা জার্নি। আমি একটু রেস্ট নিয়েই যাব। মোটামুটি 240 কিলোমিটার। অলরেডি ব্যাগ একটু বড় হয়ে গেল, পাশে কাঁধে একটা আছে, যাই না। তো সবাই দেখতে থাকুন। বাইকে উঠে পড়লাম। গ্লোভসগুলো অনেক আগের, অনেক বলতে প্রায় 4 বছর হবে। যেহেতু সচরাচর বেশি একটা ট্যুর দেওয়া হয় না আমার, এই জন্য আর আমি কিনি নাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ করে বের হয়ে পড়লাম। মেডিকেল অ্যাটর্নিরও কথা বাজে। অলরেডি ঈদের ছুটিতে সকল স্টুডেন্ট চলে গেল। আমার যাওয়ার কথা ছিল ফজরের পরেই, কিন্তু আমার 2টা টিউশনি থাকার কারণে এবং অন্যান্য কাজগুলো থাকার কারণে রওনা দিতে আমার একটু দেরি হয়ে পড়লো। সোজা আগে ঢাকায় যাব, সেখান থেকে আমার সাথে একজন যাবে। যদিও আমার পিছনে ব্যাগ আছে, যাওয়া একটু মুশকিল, কিন্তু তাকে ব্যাগটা কোলে নিয়ে বুঝতে হবে আর কি। যাক, 2 মাস পর বাসায় যাচ্ছি। সেই রমজানের ঈদের পর আসা হলো, এখন এই ঈদের পরে ঈদে আবার যাচ্ছি। বাইক জার্নি আসলে একটা রিস্ক জার্নি, কিন্তু যেহেতু 6-7 দিন থাকা হবে, সেই জন্যই আসলে কষ্ট করে বাইক নেওয়া। ঘন্টা পেরোতে না পেরোতে কি একটা জ্যামের মধ্যে পড়লাম। দেখি বাম দিয়ে নামাইয়া চলে যাওয়া যায় কিনা। পাথর রাস্তা হলো ভালো না, এদিকে যাওয়ার উপায় নাই। এত জঘন্য রকমের জ্যাম আর গাড়ি, অনেক কষ্টে জ্যাম ছুটি আসলাম, কিন্তু গাড়ি কোনো শেষ নেই। ফরিদপুর থেকে ভাঙ্গা গোল চত্বরের এই রাস্তাটাই হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এত গাড়ি, এর মধ্যে ভ্যান, অটো, সবচেয়ে বেশি ছোটো ছোটো বাস। চলে আসলাম ভাঙ্গা গোল চত্বরে। ভাঙ্গা গোল চত্বরে একটু দাঁড়াবো, জাস্ট একটা চায়ের বিরতি দিব। সবসময় ফরিদপুর থেকে ঢাকায় বা কোথাও যাওয়ার সময় আমি মাস্ট এখানে একটু রেস্ট নেই, এতে করে গাড়িও একটু ঠান্ডা হলো, আমি একটু রেস্ট নিয়ে নেই। ওকে, এরকম খাওয়া যেতে পারে। চা খেতে বসলাম, গরুর দুধের চা, মোটামুটি ভালোই বলা চলে। ভাঙা গোল চত্বর, বৃষ্টি আসবে মনে হচ্ছে, কিন্তু গরমটাও আছে।
বাতাস ওরকম না। তো চা খেয়ে আবার রওনা দিব, দেখা যাক আপনাদেরকে সামনের ভাঙা এবং পদ্মা ব্রিজের যেই হাইওয়েটা সেটা দেখাবো। বললাম গোল চত্বর থেকে রাস্তাটায় আসলে আমি মনে হয় যেন ইউরোপ কান্ট্রিতে চলে আসলাম। এত সুন্দর, এত ভালো। বাংলাদেশের সব রোড যদি এমন হতো, বিশেষ করে সবগুলো হাইওয়ে কিন্তু এমন করতে পারতো। এই রাস্তাটা অলরেডি 6 বছর হয়ে গেল, কিন্তু আমি দেখি নাই এই রাস্তায় কোথাও একটু গর্ত আছে। তাহলে এই রাস্তা যদি কোনো গর্ত ছাড়া থাকতে পারে, তাহলে বাকি রাস্তা কেন থাকতে পারবে না? তার মানে রাস্তা নির্মাণ করাতে যদি ত্রুটি না থাকে, তাহলে অবশ্যই রাস্তা টিকবে। বাংলাদেশে আমরা দেখি শুধু রাস্তা করতেই থাকে করতেই থাকে, কিন্তু আলটিমেটলি টেকসই রাস্তার আমরা সম্ভাবনা পাই না। ওয়াও, অসাধারণ ভিউ। হয়ে আছি রাস্তায়, কোথাও ক্যামেরা লাগানো আছে কিনা শুনলাম। এ রোডে নাকি এখন নতুন করে ক্যামেরা করানো হলো এবং এআই দিয়ে মামলা দেওয়া হবে। ভয়ে ভয়ে নিয়ে চালানোই লাগবে। শিট, বাইকে 20 টাকা, আমার কাছে আছে খুচরা 10 টাকা। 500 টাকার নোট, দেখি কি হয়। সুন্দর আকাশ দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। আসলে এই রোডে রাইড করলেই আসলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর। আলহামদুলিল্লাহ, বাহ, সামনে যে ভিউ দেখতেছি। ভয়ের বিষয় হলো বিদ্যুৎ চমকাচ্ছে অলরেডি, জানি না কোথায় যে বৃষ্টি পেয়ে যাই, দেখা যাক। পদ্মা ব্রিজের টোল প্লাজা চলে আসলাম। 100 টাকা বাইকের টোল দিতে হবে। টোল দিয়ে ওই পারে চলে যাব।
পদ্মা ব্রিজে উঠে যাচ্ছে, অসাধারণ। পদ্মা ব্রিজের ভিউটা অসাধারণ, রাস্তা খুবই মসৃণ, তবে প্রচুর বাতাস। ছয় কিলোমিটারের মতো হবে। পদ্মা ব্রিজের এখানে বাইক দিয়ে সুন্দরভাবে আসা যায়, জায়গাটা খুবই সুন্দর। মোটামুটি ফরিদপুর থেকে 1 ঘন্টা বাইক রাইড করলে এদিকে আসা যায়। আমি অলরেডি 2বার থেকে 3বার এখানে আসা হলো। আল্লাহু আকবার, সামনে বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না, মেঘ হয়ে আছে এবং মনে যেন আমি মেঘের মধ্যে চলে যাচ্ছি। রিয়েলি সামনে কিছুই দেখা যাচ্ছে না, ওই জাস্ট কুয়াশার মতো দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। আল্লাহু আকবার, সামনে সম্পূর্ণ অন্ধকার। আমি ভাইজরটা কালো হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে আরো বেশি অন্ধকার, যদি ভিডিওতে একটা অন্ধকার বোঝা যাবে না। গরু বোঝাই করে একটা ট্রাক যাচ্ছে। শিট ম্যান, এত বাতাস, আমাকে গাড়ি কন্ট্রোল করে রাখাটাই এখন কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ, এত বাতাস, আল্লাহু আকবার। গাড়ি টানা যাচ্ছে না, প্রচুর বাতাস। আল্লাহ আল্লাহ, কোনোভাবে ইয়ে করা যাচ্ছে না। এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বুঝাতে পারবো না। গাড়ি আমি 4 দিয়ে রাখলাম, কোনোভাবে মনে হয় যেন আমি ছাড়তে পারতেছি না। ভয়ঙ্কর একটা অবস্থা। চারিদিকে নদী হওয়ার কারণে সম্পূর্ণ বাতাসটা এসে বাইক আসলে এই জন্যই রিস্ক। 4 চাকার গাড়ি হলে একটা স্টেবিলিটি থাকে, বাইকের ক্ষেত্রে স্টেবিলিটি আসলে থাকা যায় না বললেই চলে। আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা দেখা যাচ্ছে। বজ্র বাতার আবার শোনা যাচ্ছে, তবে আসলে রিস্কি একটা অবস্থাতে আছি।
বৃষ্টির মধ্যে দিয়ে যতটুকু সম্ভব চলে যাওয়ার ট্রাই করি। মনে হচ্ছে এদিকে একটু আগে বৃষ্টি হলো, এখন বাইকে থাকলে যেমন বোঝা যায় বৃষ্টি, কিন্তু নামার পরে অত বৃষ্টি বোঝা যাচ্ছে না। কিন্তু রোড দেখে বোঝা যাচ্ছে একটু আগে প্রচুর বৃষ্টি হলো এখানে, পুরো জায়গাটা ভিজে আছে। তারপর আমরা রিস্ক নিলাম না, নেমে গেলাম। দেখি কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, আমার ব্যাগও ভিজে যাচ্ছে, কি একটা অবস্থা। যাক, তাও পরিবেশটা খুবই ভালো লাগতেছে, ঠান্ডাও। প্রায় 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে বৃষ্টি মোটামুটি কমলো, কিন্তু পুরোপুরি এখনো কমে নাই, এখনো হালকা পাতলা বৃষ্টি দেখতেছি। শুরু করে দেই। বিসমিল্লাহ। হালকা বৃষ্টি, কিন্তু বাইক ওঠার পরে মনে হচ্ছে আবার বেশি বৃষ্টি। আসলে কিন্তু বাইরে অনেক কম বৃষ্টি হচ্ছে। দেখি বিসমিল্লাহ কতটুকু যাওয়া যায়। হ্যান্ড গ্লাভস করতে ভুলে গেলাম, ও কোথায় আছে দেখি। বের হয়ে চলে আসলাম। মোটামুটি অনেক জ্যাম বলা যায়, মারাত্মক জ্যাম। ঢাকাতে আসবো আর জ্যাম হবে না, এটা তো হতে পারে না। আমি যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে দিয়ে না যেয়ে আমি ফ্লাইওভার দিয়ে ঢাকা মেডিকেলের সামনে পর্যন্ত চলে যাব। ওখানে খালেদা ওয়েট করতেছে, তাকে নিয়ে দেন ফ্লাইওভার দিয়ে আসবো। চিন্তা করলাম ফ্লাইওভারের নিচে দিয়ে যেতে যত সময় লাগবে, আলটিমেটলি আমি ফ্লাইওভার দিয়ে উঠে সেখানে যেয়ে আবার ফ্লাইওভার দিয়ে নেমে গেলে আমার আর জ্যাম পড়বে না। এখন দেখা যাক যেভাবে প্ল্যান করলাম সেভাবে যাওয়া যায় কিনা। ঈদের ছুটি যেহেতু, মোটামুটি গাড়ির চাপ আজকে হিউজ পরিমাণ হবে। অলরেডি এদিকে প্লাবিত হয়ে গেছে, শিট। আল্লাহ, আল্লাহ, এত পানি! আল্লাহ, কোথাও কি গর্ত আছে কি না আসলে বোঝার কোনো অবস্থা নাই। সম্পূর্ণ শূন্যের উপর দিয়ে যাওয়া লাগতো। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। ওইদিকে যাই না, আমি মেন রোডে দিয়ে যাওয়ার ট্রাই করি।
চট্টগ্রামে শনি আঁকড়ে এগুলো পার হয়ে আসলাম। ঢাকার থেকে বের হওয়ার এইটুকু জায়গায় পার হতে পারলেই মনে হয় যেন বাসি। দেখে মনে হচ্ছে সামনে আবার বৃষ্টি আসতে পারে। শুরু থেকে আজকে বৃষ্টি আমাদেরকে তাড়া করতেছে। একটানা ঢাকা থেকে চালিয়ে চলে আসলাম এখন ক্যান্টনমেন্ট এসে আল বাইক রেস্টুরেন্টে দেখে খাবো। খালেদ ছেলে দেখেন অবস্থা, এত ব্যাগ নিয়ে আমরা আসলাম। ওকে, তাহলে খাওয়া খেতে ঢুকি। খাবেন এই পাশায় এদিকে বসি। ফ্রেশ হয়ে বসলাম, পুরা কোমর হাত অবশ্যই আছে এমন একটা অবস্থা। টানা ঢাকা থেকে এই পর্যন্ত চালাই আসা আসলে না, কি বলবো, মাথাও ঘুরাচ্ছে। সেই দুপুর 11টায় বের হলাম, আমি আছি, এই যে খালেদ আছে। আমরা চিকেন টিক্কা আর এখানে চিকেন শর্মাটা নাকি একটু বিখ্যাত, অর্ডার দিলাম, দেখি খাবার আসুক। আমাদের খাবার চলে আসছে, মারাত্মক খিদে লাগলো। সেই সকাল থেকে এই পর্যন্ত আমি খাইনি, রওনা দেওয়ার পর থেকেই। এই যে আমাদের খাবার, খালেদের জন্য শর্মা, আমার জন্য চিকেন টিক্কা কাবাব, নান, তো আর কথা নাই। খাওয়া বের হয়ে পড়লাম ক্যান্টনমেন্ট থেকে। সামনে হলো বিশ্ব রোড, বিশ্ব রোডের পরে আমরা চাঁদপুর রোডে ঢুকে যাব। ওই দিক থেকে মোটামুটি 27 কিলো হলো মুজাফফরগঞ্জ, দেন 11 কিলোমিটার ওইখান থেকে আমাদের বাড়ি। আসলে বিশ্রামটা দরকার ছিল, টানা বাইক চালিয়ে শরীরের প্রতিটা জয়েন্ট ব্যথা হয়ে গেল। বিশ্ব রোড থেকে চাঁদপুরের রোডে ঢুকলাম। এই রোড দিয়ে চাঁদপুর, লাকসাম, নোয়াখালী সব দিকে যাওয়া যায়। মেন হলো চাঁদপুর রোড, তবে সামনে যে দুই দিকে দুইটা শাখা বের হলো রাস্তার, একটা চলে যাবে নোয়াখালীর দিকে আর একটা চলে যায় চাঁদপুর দিকে।
নিজের এলাকাতে অলরেডি চলে আসলাম। এই যে বাজার, বাজার থেকে 1 কিলোমিটার গেলে আমাদের গ্রামের বাড়ি। রাস্তাটা খুবই ভালো, মানে একদম এদিক দিয়ে আমাদের যে উপজেলা মনোহরগঞ্জ ওই পর্যন্ত চলে যাওয়া যায়। গ্রামের রাস্তা আসলে অনেক ভালো। এবং এট লাস্ট আমরা চলে আসলাম। এই যে সামনে গেলে অলরেডি এই যে দেখা যাচ্ছে। চলে আসলাম। চলে আসলাম